ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে সংসদ নির্বাচন ও গণভোট। 30 ডিসেম্বর শুরু মনোনয়ন দাখিল। সবাইকে আচরণবিধি মেনে সহযোগিতার আহ্বান ইসি। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ নেবে। তফসিল সন্তুষ্ট বিএনপি, স্বাগত জানিয়েছে জামায়াত এনসিপিও। উন্মোচিত হবে নতুন দিগন্ত, আশা নেতাদের। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক অধিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, আমরা সেটা প্রত্যাশা করি। সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করে। ভোটে জয়ী হলে দল নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি। মন্তব্য তারেক রহমানের। মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ। দেশ এবং মানুষকে ঘিরে এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে। আসিফ মাহফুজকে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বিদায়। ছেড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বন্টন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে ভাতার দাবিতে আজও বিক্ষোভ। সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি সহ 4 জন আটক। সর্বাত্মক আন্দোলনের ঘোষণা। শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের পথ চলা। ভোটের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না আপিল বিভাগ। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি। এবার 1 ঘন্টা বাড়ানো হচ্ছে ভোট গ্রহণের সময়। মনোনয়ন জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা প্রচারণা করতে পারবেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। কবে হবে নির্বাচন, আদৌ হবে কিনা, এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে। অবশেষে তার অবসান হলো। ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সেখানে তিনি তফসিলের বিস্তারিত তুলে ধরেন। জানান, এবার মোট ভোটার সংখ্যা 12,76,95,000। পুরুষ ভোটার 6,48,14,000 ও নারী ভোটার 6,28,79,000। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে 18 দিন। প্রার্থীরা 19 দিন সময় পাবেন প্রচারণার জন্য। এবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে ইসি। বাড়ানো হয়েছে জামানত। হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা ও সংসদ সদস্য পদ। প্রার্থী ও দলগুলোর আচরণবিধি মানার বিষয়েও কঠোর নির্বাচন কমিশন। প্রার্থী এবং দলসমূহের প্রতি দু একটি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এবার আদালত কাউকে পলাতক ঘোষণা করলে প্রার্থী হতে পারবেন না। নতুন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে। কোথাও অনিয়ম হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন।
যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ভোটাররা এবার দুটি ব্যালটে ভোট দিবেন, একটি জনগণের প্রতিনিধি নির্বাচন ও আরেকটি সংস্কার ইস্যুতে হ্যাঁ না ভোট। পোস্টাল ব্যালট আইনে থাকলেও এত বছরে আসেনি একটি ভোটও। কমিশনের আশা এবার বাড়বে পোস্টাল ব্যালটের হার। প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের 3 ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যা ইতিমধ্যে উল্লেখ করেছি। প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই 3 ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী 25শে ডিসেম্বর 2025 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। জাতির উদ্দেশ্যে সিইসি বলেন, রাজনৈতিক দল ও ভোটাররা সচেতন থাকলে অনিয়ম রোধ করা সম্ভব হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না। গতানুগতিক প্রচারের বাইরে এবার প্রথমবারের মতো ডিজিটাল প্রচারে শুরু রেখেছে ইসি। তবে এআই এর অপব্যবহার, ভুয়া তথ্য, অনলাইন অপপ্রচার সব মিলিয়ে চ্যালেঞ্জও কম নয়। এসব মোকাবেলায় মনিটরিং সেল এবং সাইবার নজরদারি জোরদার করেছে ইসি। একই সাথে ভোটারদেরকেও সতর্ক এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি। এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সিএসির ঘোষণায় আশ্বস্ত জনগণ, এবারে ভোটের অধিকার বাস্তবায়ন হবে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত, তবে দলটির মুখপাত্র জানিয়েছেন 8 দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবেন তারা। আর এনসিপি বলছে, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায় শুরু হবে। তবে সরকার, ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও স্বচ্ছতা কাটিয়ে ওঠার আহ্বান জানানো হয়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্যে নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে, আমরা সেটা প্রত্যাশা করব। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপিই তুলে ধরেছে, আর দলের নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির 31 দফা কর্মসূচির বাইরে দক্ষ পেশাজীবীদের সমন্বয়ে জনগণের জীবন ঘনিষ্ঠ 8টি পরিকল্পনা প্রস্তুত করেছে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার সেই পরিকল্পনা তুলে ধরা হচ্ছে দায়িত্বশীল নেতাকর্মীদের সামনে, যা বাস্তবায়িত হলে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ উপকৃত হবেন বলে মনে করে বিএনপি। আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছে, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। কর্মসূচির 5ম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না, পরিকল্পনা করছে। যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে, আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায়
আনতে হবে নির্বাচনের দিন, ভোটের দিন। কিন্তু বিএনপির যাবতীয় পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে জনসমর্থন প্রয়োজন। সেজন্য নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে ঘরে ঘরে মাঠে মাঠে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণের প্রতিনিধিত্ব করতে হবে, জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে। কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে। হরদম মিথ্যে কথা বলে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যরা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? বিভ্রান্ত করা, আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে। তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে শিক্ষকদের প্রশিক্ষিত করতে ওয়ান টিচার ওয়ান ট্যাপ পলিসি গ্রহণ করবে বিএনপি সরকার। জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেতে ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ প্রকাশ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। জানিয়েছেন, শিগগিরই পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয় পুনর্বণ্টন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের আইনি কাঠামো করে দিয়েছে অন্তর্বর্তী সরকার, কতটা বাস্তবায়ন হবে তা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনে উপদেষ্টা পরিষদের বৈঠক যোগ দেন পদত্যাগপত্র জমা দেয়া 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। তাদের সম্মানে ধন্যবাদ প্রস্তাব পাঠ করা হয়। আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। বিদায় মুহূর্তটিকে আবেগঘন বলে উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে তাদেরকে আমরা বিদায় জানালাম, কারণ একটা বিশেষ প্রেক্ষাপটেই এই সরকারটা দায়িত্ব গ্রহণ করে এবং এই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে এই ছাত্রদের অংশগ্রহণ সরাসরি সরকারি কাজে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব। বলেন, নির্বাচনকালীন সরকারের আকার একই থাকবে, তবে পুনর্বণ্টন করা হবে বিদায়ী 2 উপদেষ্টার মন্ত্রণালয়। তারা কালকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, প্রধান উপদেষ্টা সেটাকে পদত্যাগপত্রগুলো রিসিভ করেছেন, বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে। তাহলে তফসিল ঘোষণার পরেই যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে। প্রেস সচিব জানান, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 36 জনের পরিবার 20 লাখ করে টাকা পাবে। আহতদের এককালীন 5 লাখ টাকা ও ফ্রি চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে 36 জনকে 20 লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের 20 লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন 5 লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বাণিজ্য সম্প্রসারণে 3টি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুর আমদানিতে শুল্ক কমানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। খেজুরের উপর ট্যাক্স ইনসিডেন্স ছিল। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলনরত সংযুক্ত কর্মচারী পরিষদের একাংশের সভাপতি, সম্পাদক সহ 5 কর্মচারী নেতাকে সচিবালয় থেকে আটক করেছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার জানিয়েছেন, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অতি গুরুত্বপূর্ণ এলাকা, এখানে বিক্ষোভ সহ যে কোনো বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে। এর প্রতিবাদে প্রিজন ভ্যান থেকেই কর্মচারী নেতারা রোববার থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ে কর্মরত কর্মচারীরা আলাদা ভাতা চান। মূল বেতনের 20 ভাগ সচিবালয়ে ভাতা দেওয়ার দাবিতে অর্থ উপদেষ্টাকে তার দপ্তরে বুধবার 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। শেষ পর্যন্ত পুলিশ প্রহরায় উদ্ধার করতে হয় তাকে।
এ অবস্থায় বৃহস্পতিবার সচিবালয়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি। এমন পরিস্থিতিতে ভাতার দাবিতে দুপুরের দিকে অর্থ মন্ত্রণালয়ের সামনের বাদামতলায় আবারও জড়ো হয় সংযুক্ত কর্মচারী পরিষদের একাংশের নেতাকর্মীরা। জিও জারি না হওয়ায় বিক্ষোভ শুরু করে আলটিমেটাম দেয় তারা। আগামী সপ্তাহ থেকে লাগাতার সমস্ত মন্ত্রণালয়ে কর্মবিরতি ফুল টাইম কর্মবিরতি আমরা ঘোষণা করব। এ অবস্থায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবির, সাধারণ সম্পাদক মিজান সহ 5 জনকে আটক করে। এর প্রতিবাদে প্রিজন ভ্যান থেকেই নেতারা রবিবার থেকে সচিবালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেয়। এ ধরনের আটকের ঘটনা নিকট ইতিহাসে ঘটেনি বলে ক্ষোভ প্রকাশ করেন কর্মচারী নেতাকর্মীরা। তবে পুলিশ জানায় অতি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় সচিবালয়ে বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবে না। আমরা এই মুহূর্তে যাদেরকে নেওয়া হয়েছে অন দ্য স্পট, যারা আইন ভঙ্গ করেছে, শুধুমাত্র আমরা তাদেরকে বেছে বেছে কয়েকজনকে নিয়েছি এবং এইটা যদি অব্যাহত থাকে, যত মানুষ আইন ভঙ্গ করবে আমরা সবাইকে আইনের আওতায় আনব। অন্তর্বর্তী সরকার আমলে এর আগে সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল। পরে পরিবর্তন হয়েছিল অধ্যাদেশ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড জানায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার ফুসফুস, কিডনি এবং হৃদযন্ত্রের চিকিৎসা চলছে। কিডনি অকার্যকর হয়ে পড়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে। আর শরীরে গুরুতর সংক্রমণ ও হৃদযন্ত্রের ভালভে জটিলতা ধরা পড়ায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় চিকিৎসা চলছে। এর পাশাপাশি রক্তে সংক্রমণ এবং রক্তক্ষরণজনিত সমস্যায় তাকে রক্ত দেয়া হচ্ছে। শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসাও দেওয়া হচ্ছে। আমরা যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। রেদওয়ান, আমাদের জানান খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? বৃষ্টি, মূলত কিছুক্ষণ আগেই এভারকেয়ার হাসপাতালের ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের স্বাক্ষরিত একটি আপডেটেড যে মেডিকেল তথ্য খালেদা জিয়া, সেটি কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে, গত কয়েকদিন ধরে আমরা বলে আসছিলাম যে কিডনি এবং লিভারের জটিলতা নিয়ে কিন্তু তিনি বেশ সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছিলেন এবং এই দুটির চিকিৎসার যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটি কিন্তু চিকিৎসা প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলেছে এবং এমন কিছু তথ্যই কিন্তু আজকের এই যে মেডিকেল বোর্ডের যে মেডিকেলের যে তথ্যটি, সেটিতে আমরা বেশ স্পষ্টতই দেখতে পাচ্ছি। সেখানে মূলত বলা হচ্ছে যে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে তাকে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাও বেড়ে গেছে, যার কারণে কিন্তু হাই ফ্লো নাজালের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারপরেও কিন্তু তার এই ফুসফুসজনিত যেই সকল রোগের সমস্যা, সেগুলো উন্নতি না হওয়ার কারণে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং তারপরে কিন্তু যেই সমস্যাগুলো তার মধ্যে ধরা পড়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যার কারণে কিন্তু তাকে উন্নত মানের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে, যেটিকে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, কিডনির কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে এবং যার কারণে কিন্তু নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে নিয়মিত রক্তে যেহেতু রক্তক্ষরণ হচ্ছে পাকস্থলীতে এবং পরিপাকতন্ত্রে, যার কারণে কিন্তু তাকে বাইরে থেকে রক্ত ট্রান্সফিউশন করানো হচ্ছে এবং সমস্ত চিকিৎসার কারণে জ্বর এবং বিভিন্ন নানান যে জটিল সমস্যাগুলো, সেগুলো সমাধান করা যাচ্ছে না। তারপরে কিন্তু তাকে সেখান থেকে যেই সকল উন্নত যত ধরনের অ্যান্টিবায়োটিক, সেগুলো এখন পর্যন্ত প্রোভাইড করা হচ্ছে। এখন পর্যন্ত চিকিৎসকদের এই যে বিবৃতি, সেখানে যেটি জানানো হয় যে তার যে চিকিৎসার যে জটিলতা, সেটি সমাধানের জন্য এখন পর্যন্ত প্রায় 17 জন চিকিৎসকের একটি টিম, যারা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত, তারা এই সার্বিক বিষয়গুলো, পুরো বিষয়গুলো তারা পর্যালোচনা করছেন এবং পাশাপাশি তাৎক্ষণিক যে কোনো সমস্যা ধরা পড়লেই তারা সার্বিক ব্যবস্থায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে যেই রোগের আসলে যেই ধরনের ওষুধ প্রয়োজন, যেমনটি আমরা শুনছিলাম গতকালকে ডাক্তার জাহিদ বলছিলেন যে তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং আজকে এই বিষয়টি পরিষ্কার করা গেল যে কেন তাকে আসলে
আসলে আইসিইউতে স্থানান্তর করা হয় সিসিইউ থেকে। মূলত এই শ্বাসনালী, কিডনি জটিলতা এবং ফুসফুসজনিত জটিলতা, মূলত এই তিনটি ভাইটাল কারণেই কিন্তু তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয় এবং তারপর থেকেই কিন্তু এখন পর্যন্ত যেটি শেষ তথ্য আমাদের কাছে যে সেই আইসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দেশ বিদেশের এই চিকিৎসকদের সমন্বয়ে এই পুরো চিকিৎসা ব্যবস্থা এই পুরো চিকিৎসা ব্যবস্থাটি সমন্বয় করছেন তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। তিনিও কিছুক্ষণ আগে হাসপাতালে প্রবেশ করেছেন এবং তার সার্বিক অবস্থার উন্নতি কামনায় যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয় চিকিৎসা বিষয়ে, অন্তত সেই বিষয়েও কিন্তু আহ্বান করেছেন চিকিৎসকরা। বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রেদওয়ান। রাজধানীর তেজগাঁ কলেজ ছাত্রাবাসে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি সহপাঠীদের মৃত্যুর সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার ও ন্যায় বিচার। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর রাস্তা থেকে সরে যান আন্দোলনরতরা। শিক্ষার্থীদের অভিযোগ, গেল 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যাতে আহত হন কলেজ ছাত্র সাকিবুল হাসান রানা। 10 ডিসেম্বর বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রিন্সিপাল বিবৃতি দিলে ক্ষোভে ফুঁসে ওঠেন সহপাঠীরা। বৃহস্পতিবার সকালে সাকিবের মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। কলেজ মাঠে পড়েন গায়েবানা জানাজাও। অভিযোগ, ছাত্রাবাসে মাদক সেবনে বাধা দেয়ায় তাদের সহপাঠীকে হত্যা করেছে ছাত্রদল নেতারা। ছাত্রদলের সভাপতি, তরুণ সমর্থক, কিছু নেতাকর্মী এবং বহিরাগত নেতাকর্মীরা মিলে মাদক দ্রব্য সেবন করছিল। সেখানে নিহত সাকিব এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা বাধা দিই। বাধা দেওয়ার পরে আমাদেরকে অতর্কিত হামলা চালানো হয়। হোস্টেলে কোনো মাদক খাওয়া এটা গ্রহণ করা যাবে না, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের মাঝে আরেকটি আপনার চলে গেছে, আমাদের সিনিয়র ভাইয়া সেকেন্ড ইয়ারে পড়ে, ওকে হত্যা করছে ছাত্রদল। উনি আমাদের প্রধান প্রিন্সিপাল, গতকালকে উনি একটা বিবৃতি দিচ্ছে, উনি এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য উনি দুঃখ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়, যানজট ছড়ায় আশপাশের সড়কে। ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। আন্দোলন করবে, রাস্তা সাইডে যে করুক, রাস্তা বন্ধ করে কেন আন্দোলন করা লাগবে? আমাদের জনগণের ভোগান্তি হয়, আমাদের ড্রাইভারদের খুব ভোগান্তি হয়। মানুষের জীবনযাত্রা একবার শেষ। বিদেশি যারা আছে, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায়, তারা জীবনে আসবে না। রাস্তাঘাট বন্ধ, আমাদের অনেক সমস্যা হয়। রাস্তার সবাই তো আছে, সবাই কষ্ট করতেছে। ঘটনাস্থলে পুলিশ আসলে ছাত্ররা দায়ীদের গ্রেফতারের দাবি জানান। আমরা তাদেরকে আশ্বস্ত করার বোঝানোর চেষ্টা করছি যে ঘটনা ঘটছে, ঘটনা আমরা এই আইনগত বিষয় যেগুলো আছে, ঘটনা যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার করব। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের যা যা ভূমিকা আমাদের করণীয় আমরা করব। আমাদের উদ্যান কর্তৃপক্ষ নলেজে আছেন, তারা যেভাবে আমাদের নির্দেশনা দেবেন, আমরা এখানকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রায় 2 ঘন্টা পর যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস এবং পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়। বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। এই সচিবালয়ের কার্যক্রম সবসময় যাতে চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন আইন মন্ত্রণালয় আর বিচার বিভাগকে কেউ রাজনৈতিক হাতিয়ার। অনুষ্ঠিত হলো দ্বাদশ বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। 2012 সাল থেকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রতিরক্ষা সংলাপ 10-11 ডিসেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। আর প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশ নেয়। এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হয়। বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলা, শান্তি রক্ষা কার্যক্রম সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। দুদেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারা রুস।
বাংলাদেশ নেদারল্যান্ডস নৌ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেনানিবাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে স্মারকটি সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এবং নেদারল্যান্ডসের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিস্টার জোরিস ভন বোমেল। এর ফলে দুদেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞদের মাঝে যোগাযোগ বাড়বে, যা নৌ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। ইসরায়েলের জন্য বিশাল বরাদ্দ রেখে প্রতিরক্ষা বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। আয়রন ডোম, ডেভিড স্লিং প্রতিরক্ষা কর্মসূচিতে অব্যাহত থাকবে অর্থায়ন। এছাড়া অস্ত্র নিষেধাজ্ঞার জেরে তেল আবিব চাপে পড়লে আইনগতভাবে পাশে দাঁড়াবে ওয়াশিংটন। আগামী অর্থবছরে সামরিক খাতে মোট বরাদ্দ $901 বিলিয়ন, যেখান থেকে ইউক্রেনকে দেয়া হবে $800 মিলিয়ন সহায়তা। 1961 সাল থেকে যে কয়টি বিল কোনো বাধা ছাড়াই পাশ হয়ে আসছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, তার মধ্যে একটি প্রতিরক্ষা বিল, যা পরিচিত জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন বা NDAA নামে। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে বিলটি। 2026 অর্থ বছরে সামরিক বাজেট ধরা হয়েছে $901 বিলিয়ন। 3086 পৃষ্ঠার বিলটিতে চীন রাশিয়ার সাথে অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সামরিক বাহিনীর সদস্যদের বেতন ভাতা সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। এই বিল সামরিক সদস্যদের বেতন বৃদ্ধি, আবাসন ব্যবস্থার উন্নয়ন, উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এটি তাদের আরও আধুনিকীকরণেও ভূমিকা রাখবে। আগামী অর্থবছরে NDAA এর মাধ্যমে সুরক্ষিত জাতি গড়ে তুলতে সামরিক বাহিনীকে শক্তিশালী করা হবে। রাশিয়ার হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগামী 2 বছরে $400 মিলিয়ন করে মোট $800 মিলিয়ন সামরিক সহায়তা পাবে ইউক্রেন। বাল্টিক অঞ্চলের নিরাপত্তায় লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার প্রতিরক্ষা খাতে $175 মিলিয়ন সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এই বিল আইনে পরিণত হলে ইউরোপে কমপক্ষে 76,000 মার্কিন সেনা থাকতে হবে, মোতায়েন রাখতে হবে সর্বাধুনিক সব অস্ত্র সরঞ্জাম। ট্রাম্প প্রশাসনের এই প্রতিরক্ষা বিলে সবচেয়ে বেশি সহায়তা পাবে ইসরায়েল। নিঃস্বার্থ বন্ধুর মতো তেল আবিবের আয়রন ডোম, ডেভিড স্লিং প্রতিরক্ষা কর্মসূচিতে সম্পূর্ণ অর্থায়ন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। গাজা ও পশ্চিম তীরে আগ্রাসনের জেরে বিভিন্ন দেশের অস্ত্র নিষেধাজ্ঞায় যখন চাপে ইসরায়েল, তখন তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। বিলে বলা হয়েছে, অস্ত্র নিষেধাজ্ঞার জেরে ইসরায়েলের নিরাপত্তা দুর্বলতা তৈরি হলে তা মূল্যায়ন করে যথাযথ ব্যবস্থা নেবে ওয়াশিংটন। এই বিল পর্যালোচনার জন্য এখন পাঠানো হবে সিনেটে। সেখানে পাশ হলে মার্কিন প্রেসিডেন্ট সই করে তা আইনে পরিণত করবেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।